সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল শাফাত আহমদ। তিনি প্রিন্সিপাল রিসার্চ ফেলো, ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ। স্যার, আমাদের সাথে আবারও আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের নতুন সিটিংয়ে খুব সম্ভবত প্রথমবার আসছেন আপনি। আমি এই পুরো অর্গানাইজেশনকে এবং তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে আবার ডাকার জন্য, এবং এই যে পরিবর্তনটা এটা লক্ষণীয়, এবং এটা আমি বলবো আরো কমফোর্টেবল আগের তুলনায়। কমফোর্টেবল, এটা মানে যেহেতু একটা টেবিল কিছু সামনে থাকলে ইউ ফিল কমফোর্টেবল একটু। অবশ্যই স্যার, এবং যেহেতু জিও পলিটিক্স এটা অনেকের কাছে একটু বোরিং লাগতে পারে, তো এখন যদি একটু ক্যাজুয়ালি আমরা ডিসকাশনটা আগাতে পারি তাহলে কিন্তু দেখবেন আমাদের অডিয়েন্স আরো বেশি এনজয় করতে পারবে। তো স্যার, আজকে তো আমরা মূলত আসিয়ান সম্পর্কে এবং দক্ষিণ পূর্ব এশিয়া এই সম্পর্কে একটা কম্প্রিহেন্সিভ ডিসকাশনের দিকে আগাবো। তো স্যার, আমার স্টুডেন্ট হিসেবে একটা প্রশ্ন ছিল, সেটি হচ্ছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া। আমি যখন আইআর স্টুডেন্ট ছিলাম তখন আমরা পড়তাম যে সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া। তা আমি কখনো সাহস করে এই প্রশ্নটা করতে পারতাম না, ফিয়ারিং সাউন্ডিং স্টুপিড, যে কেন এই দুটোকে আলাদা করে দেখছি আমরা, যে সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়া এতটা কাছাকাছি, আমাদের বর্ডারের পাশে মিয়ানমার, কিন্তু সে একটা আলাদা রিজনের অংশ, আমরা একটা আলাদা রিজনের অংশ। তো এই ডিস্টিংশনটা স্যার কোথা থেকে এই দুটি রিজনের মধ্যে? এটা কি কালচারাল? অনেকগুলো ফ্যাক্টর আছে। প্রথমে জিওগ্রাফিক্যালি বলি, সেটা হলো যে একটা পুরা ইফ ইউ লুক এট এশিয়াকে দেখলে, একে যে ডিভাইড করি আমরা, যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যেটাকে বলে, ভারতবর্ষ বলা হয় যেটাকে, যার ভিতরে প্রেজেন্ট ডে ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ভুটান আছে, এর ভিতরে আফগানিস্তান সহ। এটা কিন্তু সব মানে মোস্ট অফ দি টাইম এটা একটা মানে সামগ্রিক দেশ ছিল বা রিজন ছিল। জি। এর সাথে ঠিক তেমনি সাউথ ইস্ট যেটাকে বলা হয়, মিয়ানমার থেকে শুরু করে পূব দিকে যে জায়গাগুলো, তারা আলাদা ছিল। কালচারাল একটা ডিফারেন্স আছে। আরেকটা ডিফারেন্স হলো বড়, লুকে মানে দেখো, তোমার যে এটা আছে হিমালয় পর্বত, যেটা হিমালয় পর্বতের উৎপত্তি হয় পামিন গ্রন্থ বা পামিন নর্থ বলে একটা জায়গা আছে নর্থ অফ পাকিস্তান, মানে পামির যেটা ইয়েতে, এটা বোধহয় এখন কাজাখস্তানে পড়েছে। জি। আচ্ছা, সেটাকে নর্থ বলে, এই জন্য এখান থেকে তিনটা মেজর হিল রেঞ্জ শুরু হয়ে গেছে। একটা যেটাকে আমরা হিমালয় যেটাকে বলি, এটা কিন্তু ওখান থেকে সাউথ ইস্টের দিকে নেমে প্রায় সোজা ইস্টওয়ার্ড গিয়ে স্লাইটলি মানে কেন বলে একটু ও নর্থ ওয়েস্ট মানে নর্থ ইস্টের দিকে চলে গেছে, একটু বাঁকা হয়ে গেছে। ঠিক তেমনি একটা পর্যায়ে এসে, যেখানে আমাদের বাংলাদেশে যে বর্ডার লাইনটা দেখো, এখানে একটা হিল রেঞ্জ একটা সাউথওয়ার্ড চলে গেছে। জি। তুমি যে টেরেনটা স্টাডি করে দেখবে যে পাহাড়গুলো ওইভাবে দেওয়া, কিন্তু লুসাই হিল যেটাকে বলা হয়, এটা মিজোরামের ভিতর দিয়ে উপর থেকে নেমে আসছে, এসে একেবারে আমাদের হিল ট্র্যাক্স চলে গেছে, এবং এই রেঞ্জটাই কিন্তু একেবারে গিয়ে বঙ্গোপসাগরে চলে গেছে। ইফ ইউ ওয়ান্ট, তুমি কিন্তু হিল ট্র্যাক্সের সাউথে একদম, যেখানে ওই যে বগা লেক আছে, এইসব, তারপর দিয়ে একটা নাম মনে থাকে না, একটা স্পট আছে, ওখান থেকে কিন্তু ইফ ইউ ওয়ান্ট টু ট্রাভেল নর্থ ওয়ার্ল্ড, হিল টপ দিয়ে যাওয়া যাবে, হিল টপ দিয়ে, ঠিক আছে। বাস্কার পড়বে, রাইভিন পড়বে, কিন্তু পাহাড়গুলো ওরকম নর্থ সাউথ। আচ্ছা। কিন্তু যেটা আমি বললাম, নেপাল বর্ডারে যারা এভারেস্ট, যেটা হিমালয়টা কিন্তু নর্থ সাউথ না, হিমালয়টা কিন্তু মোরলেস ইস্ট ওয়েস্টের মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে না। একদিকে এক জায়গায় গিয়ে এটাকে নর্থ ওয়েস্টে চলে গেছে, আরেকটা মানে নর্থ ইস্ট দিকে চলে গেছে, বেগেছে। ঠিক তেমন আরেকটা যেটা চলে আসছে, সেটা হলো সুলেমান কি রেঞ্জ, যেটা পাকিস্তান আফগান বর্ডার দিয়ে যেটা গেছে, এইটা একটা রেঞ্জ। আরেকটা চলে গেছে উত্তরে, চলে গেছে গোবি ডেজার্টের দিকে, এই নর্থ থেকে। ঠিক এই যার ফলে হয়েছে কি, একটা মানে ইন্ডিয়ান বা ভারতবর্ষ যেটাকে বলি সাবকন্টিনেন্ট, ইট ইজ নেচারালি প্রোটেক্টেড। এবং এর একটা নিজস্ব আইডেন্টিটি গ্রো করে গেছে। ইস্টে যেটা বললাম, এই রেঞ্জটা, হিল রেঞ্জটা, ঠিক তেমনি নর্থে হিমালয়াস,
আর ওয়েস্টে এই সুলেমান কি রেঞ্জ যেটা এটা অ্যালং দি পাকিস্তান আফগান বর্ডার হয়ে বেলুচিস্তান হয়ে ইট গোজ ইন টু দি ইরানের ভিতরে চলে গেছে, শেষ হয়ে যাচ্ছে। আর সাউথে তো অ্যারাবিয়ান সি, ইন্ডিয়ান ওশান অ্যান্ড বে অফ বেঙ্গল আছে, কাজে একটা ডিস্টিংক্ট জিওগ্রাফিক্যাল ফিচার। ঠিক তেমনি অন দি সাউথ মানে ইস্ট অফ দিস রেঞ্জের মানে এই যে লুসা হিলের ইস্টের যে জায়গাগুলো সেগুলো কিন্তু মায়ানমার থেকে শুরু করে মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস চলে গেছে পুরা এই যে যেটাকে মানে পেনিনসুলা যেটাকে বলি আমরা, সাউথ মানে এই যে মালয়ান পেনিনসুলাকে যেটা বলা হয়, মালয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর চলে গেছে। এর সাথে অ্যাড হয়েছে যে আইল্যান্ড দ্বীপগুলো অর্থাৎ ইন্দোনেশিয়া, ফিলিপিন, বোর্নিওর অংশটা যেটা অল দিস থিং, কাজে একটা ডিস্টিংক্ট জিওগ্রাফিক্যাল। সিমিলারলি কালচারালি একটা ডিফারেন্স আছে, কালচারাল ডিফারেন্স, অ্যান্থ্রোপোলজির ডিফারেন্স আছে। ইন্ডিয়ার যারা আছে এখানে তুমি এরিয়ান্স পাবে, মঙ্গোলয়েড কম পাবে, এখানে থেকে তো না কুচা, ঠিক আছে, অথবা দ্রাবিডিয়ান যারা নাকি একটু শর্ট স্ট্রেচার, ডার্ক স্কিন, একটু বাল্কি, দ্রাবিডিয়ানস যারা নাকি অরিজিনাল এই সাবকন্টিনেন্টের লোক, ইনহ্যাবিটেন্টস। এখন যারা নাকি যে তুমি যে ইন্ডিয়া দেখো, ইন্ডিয়াকে মাঝখান দিয়ে একটা ভাগ করা যেতে পারে, বিন্দ পর্বতমালা যেটাকে বলে, এটা কিন্তু ভাগ করে দি নর্দার্ন ইন্ডিয়া অ্যান্ড সাদার্ন ইন্ডিয়া, ডিস্টিংক্টলি ডিফারেন্ট, কালচারালি ডিফারেন্ট, লিঙ্গুইস্টিক্যালি ডিফারেন্ট। রিলিজিয়ন ওয়াইজ এক আছে, হিন্দুইজম আছে, মুসলিম ইসলাম আছে, বাট কালচারালি দে আর মাচ ডিফারেন্ট। অবশ্যই। ঠিক তেমনি তুমি যদি সাউথ ইস্টে থেকে যাও, বার্মা থেকে কিন্তু এটা আলাদা হয়ে যাচ্ছে, ডিফারেন্স হয়েছে। আরেকটা জিনিস হলো যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যেটাতে আমরা যেটা বলি এখন এই যে ভারতবর্ষ, এখানে কিন্তু ট্রাইবাল সিস্টেমটা এতটা নাই, ইট ইজ মোর অফ এ মিক্সড সোসাইটি, ট্রাইব সিস্টেম নাই এখানে, খুব কম, ঠিক আছে না, থাকলেও যেগুলো আছে দে আর নট দ্যাট প্রমিনেন্ট। কিন্তু দ্য মোমেন্ট ইউ এন্টার, এখানে চলে যাও যখন, বিশেষ করে দেখো মণিপুর, মিজোরাম বা নাগাল্যান্ড থেকে শুরু করে অ্যালং দি নর্দার্ন এজ অফ থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম পর্যন্ত, এটা একটা বেল্ট যেখানে কি পুরাটাই এই ট্রাইবাল ডোমিনেশন, ডিস্টিংক্ট ট্রাইবস আছে তাদের ওখানে, এবং যেটা যে ট্রাইবগুলো কিন্তু সেটাই কিন্তু সেগুলো স্টেট হয়ে গেছে। মিয়ানমারে আজকে যে ফ্রিঞ্জে যে মিয়ানমারের যে মিয়ানমার স্টাডি করে দেখবে যে মিয়ানমারের দুটা ডিস্টিংক্ট পার্ট, যেটাকে নাকি ব্রিটিশরা করেছিল যে একটা মেইন মিয়ানমার আর একটা হলো সারাউন্ডিং যেটা ছিল, এবং সেখানে ট্রাইবাল কনসেন্ট্রেশনটা বেশি ছিল। আচ্ছা, একটা দেন উই হ্যাভ এখানকার যে মানুষ যা দে আর মঙ্গোলয়েডস ফিচার, দে আর ডিসেন্ডেন্ট ফ্রম দ্য মঙ্গলস, এই একটা ডিফারেন্স হয়ে গেছে। আমাদের সাথে কিন্তু সাউথ ইস্ট এশিয়ান লোকদের একটা ফিচারের ডিফারেন্স আছে। সো অল দিস থিংস ম্যাটার্স। আচ্ছা স্যার, এখানে শুধু যে কালচারাল ডিফারেন্স তা না, একটা জিওগ্রাফিক্যাল ক্যারেক্টারিস্টিক আছে, অ্যানথ্রোপোলজিক্যাল আছে, ডিফারেন্স আছে। অবশ্যই স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, খুবই ভালো করে আপনি ইলাবোরেট করেছেন ব্যাপারটা। এখন আমরা সাউথ ইস্ট এশিয়ার ব্যাপারে যেহেতু কথা বলতে চাচ্ছিলাম, তাহলে অবশ্যই আসিয়ানের কথাটা বলতে হয়, দি অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান নেশনস। স্যার, এটি সম্পর্কে বলুন, এটা কিভাবে শুরু হয়েছিল, সেটির বর্তমান অবস্থা কি, এবং তাদের অ্যাম্বিশনটা কি আসলে? ওকে, আমি বলি, we have to go back to 1947. অং সান সুচি, এখন যে অং সান সুচি যাকে বলি আমরা, যে মায়ানমারের লিডার, তার বাবা, হু ইজ নোন এজ এ ফাদার অফ মডার্ন বার্মা বা মিয়ানমার, তাকে ফাদার অফ দ্য নেশন ধরা হয়। অং সান, তার একটা বই আছে, দ্য পলিটিক্যাল লিগেসি অফ অং সান। এটা ইজ এ কম্পাইলেশন বাই সিলভার স্টেন, একজন ফেমাস ওয়েস্টার্ন রাইটার, যিনি নাকি বারবার বলে কাজ করেছেন। ওখানে তার লেখাগুলিতে পাওয়া যায় অং সান তখন একটা কথা বলতেছে, দি কান্ট্রিজ অফ দিস রিজন, countries of the region can form into a sort of community. আচ্ছা, তখন যে এই জায়গায় তাদের ভিতরে বলতেছে there is community among them, তাদের ভিতরে নিজের কমিউনিটি আছে, তাদের রিলিজিয়াস কমিউনিটি আছে, তাদের অ্যানথ্রোপোলজিক্যাল কমিউনিটি আছে, কাজে দে ক্যান ফর্ম এ কমিউনিটি।
অবশ্যই। চিন্তা করো তখন। আচ্ছা, এরপরে যখন ওই যে মডার্ন যখন নাকি এই দেশগুলো স্বাধীন হওয়া শুরু হলো, ফিলিপিন ওয়াজ আন্ডার দি স্প্যানিশ, দেন ওয়েন্ট টু দি আমেরিকান হ্যান্ড, বিকেম ইন্ডিপেন্ডেন্ট। দি আরেকটা তো কথা বলি, ইউরোপিয়ানরা যখন নাকি তারা দে স্টার্ট এক্সপ্যান্ডিং, এবং যখন নাকি এশিয়ান কিংডমগুলো স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি ডিক্লাইন শুরু করলো, so they at certain stage they decided to divide the entire areas into various segments. তারা ভাগ করা শুরু করলো যে এক একজন এক একটা নেবে, they did not fight among themselves. So as Britishers were already in India, তারা মালয়তে চলে গেছিল, এই যে মালয়া পেনিনসুলাটা তারা রাখলো। ডাচ টুক দি ইন্দোনেশিয়া, দি ফ্রেঞ্চ হ্যাড দি ইন্দো-চায়না, যেটাকে বলে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, those are the French occupation. Malaya, তখন মালয়া বলতো, এটা মালয়া, সিঙ্গাপুর was under the British occupation, ঠিক আছে। Similarly, Burma was under British occupation. মাঝখানে Siam, যেটা present Thailand, was the only country who had not been under any occupation. There have been some other the Thai king, but Siamese king had been able to maintain under a big cost. They had to surrender a lot of their sovereignty to the British and the French, but kept them straight. They did not go directly pura on British subjugation বা French subjugation যায় নাই। আচ্ছা। So that is how the entire area was. তারপর যখন ইন্ডিপেন্ডেন্ট হওয়া শুরু হলো, তখন এই এলাকাতে there are some very matured and far-sighted leaders ছিল। আচ্ছা। তার ভিতরে তুংকু আব্দুর রহমান, তোমার লি কুয়ান ইউ সিঙ্গাপুরের, ইন্দোনেশিয়ায় তো তোমার সুকার্নো, আচ্ছা, ফিলিপিনে মারু অ্যাকিউনো ছিল, ঠিক আছে। এরা তখন দে স্টার্টেড থিঙ্কিং দ্যাট ওয়ে, ঠিক আছে। So পাঁচটা দেশ originally they decided to form a sort of association. They were Indonesia, Philippines, Malaysia, Thailand, আর একটা কোনটা? স্যার মিয়ানমার কি ছিল তখন? না, মিয়ানমার অনেক পরে আসছে। পাঁচটা দেশ, আমি ভুলে যাচ্ছি। মিয়ানমার তো খুব সম্ভবত 97 এসেছিল। না 20 দশক, 21st century জয়েন। আচ্ছা আচ্ছা। সো যাই হোক, এরা আসলো, দে আর দি ফার্স্ট 5 countries যা নাকি দে ফর্মড ASEAN, দ্যাট ইজ ইন 67। এরপরে স্লোলি গ্র্যাজুয়ালি যখন ইট সাকসিডেড, বিকজ এই লিডারদের ভিতরে একটা ছিল যে দে আর নট ফাইটিং এগেন্স্ট ইচ আদার। আমি আসবো কেন এক হচ্ছে না বা কেন সার্ক ব্রোক হয় না, ওখানে কিন্তু নো লিডার ট্রাই টু ওভারটেক আদার্স। আচ্ছা, they were happy to be within themselves. এবং স্যার এখানে তো কমিউনিজমের একটা এলিমেন্ট ছিল যে তারা initially কিন্তু it was formed as a anti-communist bloc. Yes. Initially একটা anti-communist bloc, US inspiration ছিল এতে। So that is how they started. স্যার এটাকে একটা কারণ হতে পারে যে তাদের মধ্যে ইনফাইটিংটা ছিল না, যে একে অপরকে ডমিনেট করার যে টেন্ডেন্সিটা, যাতে নিজেদের মধ্যে কোঅপারেশনটাকে ঠিক রেখে অ্যান্টাই কমিউনিস্ট যে অ্যাপ্রোচটা ছিল সেটা সাকসেসফুলি ডেলিভার করতে পারে। ওটা ছাড়া আরেকটা জিনিস ছিল, বিলিভ মি স্যার, দ্যাট দে আর নট, তাদের ভিতরে যেটা বললাম যে দে আর ফার সাইডেড লিডার্স, দে নেভার থট অন দ্যাট লাইন যে আমরা একটা জয়ের উপর আধিপত্য করতে যাব। অবশ্যই, যেটা নাকি ইন্ডিয়া সাবকন্টিনেন্টে যেটা পাচ্ছি আমরা, ওটা সেটা ওখানে ন্যাচারালি সেটা অ্যাবসেন্ট ছিল, যার ফলে নাকি দে কুড গ্রো। এখনো কিন্তু তারা কিন্তু দে মেনটেন দ্যাট equality. Yes, sir. তাই না? সিঙ্গাপুর ইজ এ ভেরি স্মল কান্ট্রি। তাইমুর, ইস্ট তিমুর যেটা আসছে তা আরো ছোট, বাট দেন দে মেনটেন দ্যাট ইকুয়ালিটি, অবশ্যই ইকুয়াল সফটওয়্যার। এবং প্রত্যেকটা কান্ট্রির জন্য কিন্তু একটা প্রি রেকুইজিট থাকে যে আমার ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে এবং আমার ইকোনমিক স্ট্যাটাস ইট হ্যাজ টু বি হাই, ইট হ্যাজ টু বি ভেরি প্রোডাক্টিভ। স্যার এই প্রসঙ্গে যদি আপনাকে জিজ্ঞেস করি, সাউথ এশিয়া আমাদের সার্ক আছে, সেটাকে ইনভেশন করাই হয়েছিল সাউথ এশিয়ান রিজিনাল ইন্টিগ্রেশনের জন্য, এবং যে ইউরোপিয়ান ইউনিয়নের মডেলটা এবং আসিয়ানের যে মডেল সেটাকে কিন্তু এমুলেট করার চেষ্টা করা হয়েছিল। তখন তো ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি ছিল, তো সেখান থেকে আমরা কিন্তু একটা ম্যানিফেস্টেশন পেয়েছি 1985-এ গিয়ে, কিন্তু সেটার বর্তমান অবস্থা কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টিং। এবং
যে আপনার যে ইন্টার রিজনাল যে একটা অর্গানাইজেশন রয়েছে সাউথ এবং সাউথ ইস্ট এশিয়ার বিমস্টেক, যে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, সেটাও কিন্তু খুব একটা যে আপনার ভালো কিছু লাভ করতে পেরেছে তা কিন্তু না স্যার। তো সেদিক থেকে কেন আমরা পিছিয়ে আছি? এখন আমি খুব ব্লান্টলি বলবো, অবশ্যই প্লিজ। প্রবলেম ইজ ইন্ডিয়া। মানে এখন সবচেয়ে বড় সমস্যা হয়েছে কি, তোমার ইন্ডিয়ান লিডার্সরা এখনো কিন্তু ওই অর্থশাস্ত্র নিয়ে বসে আছে। চাণক্য যেটা লিখেছে, এখন তার লেখা বা কম্পাইল করা যাই হোক, মানে চাণক্যের লেখাতে তখন যে স্টেট টু স্টেট রাইভালরি ছিল সেটা তো এখন থাকতে পারে। যে এখন যে গ্লোবালাইজড ওয়ার্ল্ডে তুমি ইউ ক্যানট সার্ভাইভ বাই ইয়োর সেলফ, তুমি একা বাঁচতে পারবে না, তোমার সাপোর্ট লাগবে। ঠিক আছে, অবশ্যই। দেখো ভারত in the 16th century, 17th century, 18th century was the richest or second richest country in the world. 25% world GDP এখানেই ছিল। বেঙ্গল was the richest province. তাদের বাইরে যাওয়ার প্রয়োজন ছিল না তখন, যা হিসেবে দ্যাট ওয়াজ এনাফ। কিন্তু at the present, can you survive all by yourself? গ্লোবালাইজেশনের এরাতে তো এটা একেবারে ইম্পসিবল। শুধু তাই না, তুমি এখন যে ফর এক্সাম্পল ইউ টেক দিস মোবাইল ফোন, এটাতে শুধু একটা মোবাইল ফোন না স্যার, ভিতরে তো অনেক কম্পোনেন্টস আছে। সো এই মোবাইল ফোনটা কি মানে সাউথ কোরিয়া বানালো, সাউথ কোরিয়াকে তো টিকতে হবে, বিক্রি করতে হবে, অবশ্যই বিজনেস করতে লাগবে। আর সাউথ কোরিয়াও কিন্তু এখন যে স্কিলটা সাউথ কোরিয়ার না তো একা, সেটা আসছে কোথা থেকে? মানে এই যে চেঞ্জটা এখন, মানে এই যে অ্যাকসেপ্টেবিলিটি, দ্যাট উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইয়াঙ্গার স্মলার কান্ট্রি, গিভ হিম দ্য ইকুয়াল রাইটস, এটা যদি না পারে তাহলে কিন্তু গ্রো করবে না। অবশ্যই ইন্ডিয়ার বেলায় কিন্তু সেটা বড় সমস্যা। ঠিক আছে, এখন তো আরো বেশি সমস্যা হয়ে যাচ্ছে, বিকজ এই যে হিন্দুত্ব ঢুকে things have become such that it will be very difficult, মানে unless they can come out of তারা যে একটা ছেলে ভিতরে ঢুকে গেছে ইন্ডিয়ান সোসাইটি বর্তমানে, এর থেকে বেরোয় না আসে, ইট উইল বি ডিফিকাল্ট। স্লোলি গ্র্যাজুয়ালি তারা আইসোলেট হয়ে যাবে। এবং এটার পসিবিলিটি কি স্যার আছে যে সাউথ এশিয়ার যে দেশগুলো রয়েছে তারা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এসে হয়তো ইন্ডিয়াকে আইসোলেট করে দিতে পারে? হাইপোথেটিক্যালি করতে পারে, কিন্তু বাট ইন্ডিয়া ইজ সো বিগ কম্পেয়ার্ড, মানে বাকি 7টা দেশ কম্বাইনলি ইজ নট ইভেন হাফ অফ ইন্ডিয়া। 60% of the geography of South Asia এবং 72% of the South Asian economy. তো কাজে তাই যদি হয়তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো ওইটাকে তাকে একটা ছাড় দিতে হবে। ছাড় যদি যতদিন না দিবে ততদিন মধ্যে কিন্তু, এখন একটা উদাহরণ দিয়ে দিই তোমাকে, এই যে গতকালকে একটা ঘটনা, যে বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি যে একটা প্রেস রিলিজ করেছে, একটা যে কি বলবো আমি জানি না এটাকে রিজয়েন্ডার বলবো না কি বলবো, এই যে এখন যে অ্যাকশনগুলি হচ্ছে এটা কি ইন্ডিকেট করে? মানে দে ওয়ান্ট টু ফোর্স সাবজুগেশন অন বাংলাদেশ। ইয়েস স্যার, এই টোনটা কি আমরা লাস্ট 1 ডেকেড দেখে আসছি না? এই সেম ধরনের রিটোরিক, বা আমি যদি লাস্ট ডেকেডও না বলি, এটা তো প্রিভিয়াসলিও যদি আমরা অ্যানালাইজ করি, এমন একটা ফরেন পলিসি তো কাজ করছিলই, যে লুকিস পলিসির মধ্যে যখন আপনার ইন্ডিয়ার ফার্স্ট হচ্ছে অ্যাক্ট ইস্ট পলিসি ছিল, সেখান থেকে খুব সম্ভবত লুকিস্ট হলো ইফ আই এম কারেক্ট। তো সেক্ষেত্রেও তো আমরা দেখতে পেয়েছি যে ইস্টওয়ার্ডস যে কান্ট্রিগুলোর সাথে তাদের সম্পর্ক তারা ইমপ্রুভ করতে চাচ্ছিল, সেখান থেকে তো একটু দি এলিমেন্ট অফ সাবজুগেশন ওয়াজ প্রেজেন্ট। ওটা ছাড়া আরেকটা জিনিস কি, নেহরুভিয়ান একটা থট প্রসেস ছিল, জি, ওয়ার হিউম্যানিজম ওয়াজ, যেটাকে মনুষ্যত্ববাদ বলো যেটাকে, দ্যাট ওয়াজ পার্ট অফ হিজ ফিলোসফি। এবং দেখো এই যে ইন্ডিয়াস ওয়াটার ট্রিটি দে সাইন্ড, অ্যান্ড অ্যাজ লং অ্যাজ কংগ্রেস যতদিন ছিল এতদিন পর্যন্ত কিন্তু তারা এটা নিয়ে করে নাই। ঠিক আছে, আমি জানি না যদি নেহরু আরো কিছুদিন বেঁচে থাকতো, প্রবাবলি কাশ্মীর প্রবলেম কুড হ্যাভ বিন সলভড, বিকজ 64-এ কিন্তু শেখ আবদুল্লাহ হ্যাড ভিজিটেড পাকিস্তান, আমার মনে আছে।
আচ্ছা, they're trying to patch up কিছু একটা could have been. এটা কিন্তু এমন কোনো প্রবলেম না যে রিজলভ করা যাবে না। একটি পাকিস্তান এবং নর্থ ইন্ডিয়ান পলিটিক্স সার্ভাইভ অন ইচ আদার কাট থ্রোট করে। জি, ইন্ডিয়া নর্থ ইন্ডিয়া পলিটিক্স হলো এন্টি পাকিস্তান, আর পাকিস্তানের পলিটিক্স হলো এন্টি ইন্ডিয়া। এই কারণেই তো সরকার আগাতে পারলো না। সাউথ ইন্ডিয়ানকে জিজ্ঞেস করো, যেটা বলেন বিন্দু পর্বতের সাউথে যে স্টেট গুলো আছে ওদের, টক টু দেম। They don't necessarily care about these things, sir. They care about innovation, integration, and education. সো এই যে ডিফারেন্সটা, ঠিক আছে, এর ফলে কিন্তু এই জিনিসটা সমস্যাটা হচ্ছে। অফকোর্স স্যার। স্যার আমি তাহলে বাংলাদেশের খুবই খুবই একটা ইন্টারেস্টিং একটা অ্যান্সার ছিল স্যার আপনার তরফ থেকে। তো আমি সেখান থেকে আপনাকে আবার দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে যাই এবং বাংলাদেশের কনটেক্সটে। আমাদের তো স্যার 2001 সালে যে ফরেন পলিসি আমরা দেখতে পেয়েছি, একটা অ্যাপ্রোচ ছিল লুক ইস্ট পলিসি, সেটা চায়নার সাথে সম্পর্ক ভালো করা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো রয়েছে তাদের সাথে আমাদের সম্পর্ক যেন আমরা ভালো করতে পারি। আমরা কি এমন কিছুর একটা এই নতুন সরকারের মধ্যে ফরেন পলিসি অ্যাপ্রোচের রেপিটেশন হিসেবে দেখতে পাচ্ছি, যে আমরা কি আবার ইস্টওয়ার্ডস আগাচ্ছি? দেখো, একটা জিনিস বুঝতে হবে, গত 15 বছরে সাম আদার উই লেফট এভরিথিং দ্যাট উই হ্যাড অ্যাচিভড আপ টু 2001 বা 2006 পর্যন্ত। আমরা যে অ্যাচিভ করেছিলাম ফরেন পলিসিতে বা মানে ফরেন রিলেশনসে, উই অ্যাবান্ডন এভরিথিং। এবং আমরা ওখান থেকে একেবারে আমরা যেটাকে ওই ভেসেল স্টেটের মতো হতে যাচ্ছিলাম, অলমোস্ট টু দ্য এক্সটেন্ট যে ফরেন মিনিস্টার বলতেছে যে ইন্ডিয়া হ্যাজ নো অবজেকশন ইন শেখ হাসিনা ভিজিটিং চায়না। এই যে 2006 পরে 2009 থেকে যখন স্লোলি গ্র্যাজুয়ালি আমি স্টার্টেড চেঞ্জিং আর ফরেন পলিসি পয়েন্টটা আমাদের ফরেন রিলেশনগুলো, সেখান থেকে বেরিয়ে আসতে একটু সময় লাগবে। তোমরা যেটা হলো কি 2001 এবং 2026 এক নয়, অবশ্যই there is a change. হ্যাঁ, সার্টেনলি আমি মনে করি যে প্রেজেন্ট গভর্নমেন্টের যে অ্যাপ্রোচ, দেয়ার লুকিস্ট বলি বা যেটা টার্মিনোলজি যেটাই হোক, অথবা আমাদেরকে ইস্টে যেতে হবে, ইস্টে যেতেই হবে। মেনি রিজনস। এক নম্বর হলো যে ইকোনমিক্যালি যদি দেখো, দি ওয়েস্ট ইজ ডিক্লাইনিং। আমেরিকান ইকোনমি ডিক্লাইনে আছে, ইউরোপিয়ান ইকোনমি ডিক্লাইনে আছে, এবং এই ইউএস ইরান ওয়ারের ফলে গালফ স্টেটে তারা রিয়ালাইজ করে নাই, মানে আমি জানি না, নেভার থট ইন দ্যাট লাইন যে ইরানের সাথে পাঙ্গা নিয়ে বা শব্দটি খারাপ ইউজ করলাম, হোয়াট দে ক্যান, বিকজ সাম অফ দে ফরগেট অ্যাবাউট হিস্ট্রি, অফকোর্স, বিকজ ইরান ইজ এ সিভিলাইজেশন। এটা কিন্তু বোঝা উচিত ছিল। ইরান ইজ ওয়ান কান্ট্রি যারা নাকি ওরকম সাবজেকশনে যায় নাই। অ্যান্ড মানে এই জন্য ইতিহাস পড়া খুব বাঞ্ছনীয়, এবং শুধু তাই না, তাদের স্ট্র্যাটেজিক কালচার স্টাডি করা উচিত। ইরান জাতি হিসেবে কেমন, কি রিয়াক্ট করতে পারে, হোয়াট ইজ দেয়ার ক্যাপাসিটি, কি তাদের শক্তি আছে, এগুলো স্টাডি না করে এই 5-6টা গালফ কাউন্সিল দিয়ে থট আমেরিকাও এসে করবে। একটা প্রবাদ ছিল যেটা নাকি আমেরিকা যার বন্ধু তার কোনো শত্রুর প্রয়োজন নাই, তাই না? ইট ইজ ট্রু, এবং ইট হ্যাজ বিন রিপিটেড। এখনো তাই হলো, জি, তাই না? অবশ্যই। সো এদের ইকোনমি কিন্তু ফলিং হয়ে শুরু হয়ে গেছে। বাহরেইন ইজ ভার্চুয়ালি ইন ট্যাটার্স, কুয়েতের একই অবস্থা, কাতারের জিডিপি নেগেটিভে চলে গেছে, তোমার সৌদি আরবের জিডিপি নেগেটিভে চলে গেছে গ্রোথ। কাজে এখান থেকে আবার উঠে আসতে হাউ লং ক্যান দে সার্ভাইভ অন অয়েল? অবশ্যই। সো কাজে এখন রাইজিং ইকোনমি ইজ ইন দিস ইস্ট এশিয়া, স্টার্টিং ফ্রম থাইল্যান্ড থেকে শুরু করে লুক এট মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, চায়না তো আছেই, সাউথ কোরিয়া, জাপান উইল কন্টিনিউ। Japan may not remain that prominent power, may not be number 2 or 3 তে থাকতে পারবে না হয়তো, probably others will overtake Japan, but Japan will remain a very strong economy. অবশ্যই। So কাজী that means the wealth is here. ব্যবসা তোমাকে এখানে করতে হবে, ইয়েস স্যার। পপুলেশন ওয়াইজ এখানে, কাজী তোমাকে কিন্তু ইস্টে আসতে হবে।
এবং আমাদের তো স্যার জাপানের সাথেও একটা এগ্রিমেন্ট হয়েছে এবং খুব রিসেন্টলি সাউথ কোরিয়ার সাথে আমরা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট করেছি। অনেক আগে বার্ট্রান্ড রাসেল একটা আর্টিকেল লিখেছিল, দ্য রিওয়েকনিং অফ দি ইস্ট। এটা আমরা ইন্টারমিডিয়েট থাকতে পড়েছিলাম, আমি আছে এখন ইন্টারনেটে গিয়ে পাওয়া যাবে খুঁজতে চেষ্টা করলে। সেখানে কিন্তু হি প্রেডিক্টেড যে ইস্টওয়ার্ডস একটা এভলিউশন এবং বসবে। আচ্ছা, শুধু তাই না, যখন নাকি আমি বিগিনিং অফ দিস সেঞ্চুরি তখন লিখতাম তো যথেষ্ট, তো দেয়ার আর সাম রাইটিং যে কিছু লেখা আসতেছিল যে দি 21st সেঞ্চুরি উইল বি এশিয়ান সেঞ্চুরি। ইয়েস স্যার। এটা কিন্তু অনেকে এটা অ্যাকসেপ্ট করতে চাচ্ছেও না, বলতে 21st সেঞ্চুরি শুরুতে আসিয়ান না। তুমি এখন যদি দেখো ইন নেক্সট 30 years and beyond, আমি 30 বছর ধরে নিচ্ছি, এটা 25 তো 2050 অনওয়ার্ড যদি দেখো, বাই দ্যাট টাইম এই ইস্ট এশিয়ান কান্ট্রি, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলো ইকোনমিক্যালি দে উইল গো ফার অ্যাহেড অফ আদার্স। অবশ্যই। ঠিক আছে, মেনি রিজনস। তাদের একটা স্ট্রাকচার দাঁড়ায় গেছে, দে হ্যাভ পপুলেশন, এডুকেটেড, স্কিলড, they have money, they have know-how, অবশ্যই। আর কি দরকার? এবং রিসোর্সেসও তো আছে। তো রিসোর্স আছে তাদের কাছে, যা তার সাথে তাদের যে এখন যে স্কিল ম্যান পাওয়ার যেটা আছে, and the know-how that they have, with that they can do. অবশ্যই। এবং আমরা যদি সাপ্লাই চেইন ডাইভার্সিফিকেশনের কথা বলি, আমার যদি রিফাইন্ড পেট্রোলিয়াম লাগে, দেয়ার্স চায়না, দেয়ার্স সিঙ্গাপুর। আমার যদি ন্যাচারাল রিসোর্সেস লাগে, মিয়ানমারের আছে, তারপর ব্রুনেইয়ের তো অবশ্যই অয়েল আছে, ক্রুড অয়েল রয়েছে, আবার ইন্দোনেশিয়া ন্যাচারাল রিসোর্সেস রয়েছে। তো আমার যে রিসোর্সেসগুলো হয়তো আমি মিডল ইস্টের মধ্যে দিয়ে বা সেখান থেকে আমি এগ্রিমেন্টের মাধ্যমে নিয়ে আসছিলাম, আমি হয়তো সেই ক্যাপাসিটিতে না পারলেও আমার একটা অল্টারনেটিভ আমি সাউথ ইস্ট এশিয়াতে আমাকে লাগবে। আই হ্যাভ টু, মানে বাংলাদেশকে গ্রো করতে হলে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার রবিবারে যে প্রেজেন্টেশনটা আছে সেখানে একই জিনিস আছে, যে বাংলাদেশ ইন লাস্ট 50 years তারা রিকনস্ট্রাক্ট করে উই হ্যাভ কাম টু স্ট্যাটাস, ঠিক আছে, একটা গ্রোথে চলে এসে আমাদের এখন সাস্টেন করতে হবে। বিকজ এখন যে ইউক্রেন ওয়ার, ইউএস ইরান ওয়ার আমাদের কতগুলো শিক্ষা দিয়েছে। তুমি যেটা বললে সাপ্লাই চেইন ডিস্টার্ব হয়ে যাবে, অয়েল, এলএনজি অল বিং, ঠিক আছে না, আমাদের যে মেজর সোর্স যেটা আসতেছিল ফ্রম দি ওয়েস্ট, দে হ্যাভ বিন ডিস্টার্বড। ইয়েস স্যার। তাই না, রেড সিতে বাবুল মন্দবে হতিজরা বসে আছে, অলরেডি যা ইন্ডিয়ান জাহাজ এটা ডুবে গেছে, তাই না। দেখেন, দ্যাট মিনস দে হ্যাভ দি পাওয়ার টু ব্লক। অবশ্যই ট্যাঞ্জিবল পাওয়ার স্যার। তো যে ইউ টু অ্যাকসেপ্ট ইট, অ্যাকসেপ্টিং দ্যাট। আরেকটা জিনিস হলো যে ইউএসএ যত লাফালাফি করুক, দে হ্যাভ সিন দেয়ার ক্যাপাবিলিটি। অফকোর্স স্যার। স্যার, এই যে আপনি ক্যাপাবিলিটির কথা বলছেন, রিসোর্সেস কথা আপনি বললেন, এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ডাইভার্সিফিকেশন কথা, যেটা আমি বলেছি, আপনি আমার মানে অ্যাগ্রিয়েন্সের সাথে আপনি সেটাতে সায় দিলেন। আপনার কি মনে হয় স্যার, বাংলাদেশ যদি ইস্টওয়ার্ডস আগায়, সেটা আমি আসিয়ানের কথা যেহেতু তুলেছি, আসিয়ান দেশগুলোর সাথে যদি আগায়, আমাদের ইকোনমিক এবং ওভারঅল গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কতটা উপকৃত হতে পারি? আই ডোন্ট নিড এ নাম্বার, বাট আমি একটা এস্টিমেশন চাচ্ছি আপনার। একটা জিনিস কি, অনেকে প্রশ্ন করে, ওয়াই ডাজ বাংলাদেশ বিকাম মেম্বার অফ আসিয়ান? এটা আমি পরবর্তীতে, আমার প্রশ্ন আছে স্যার। আমি উত্তর দিই, এটা হওয়ার দরকার নেই এবং ডিফিকাল্ট, তার কারণ যে আসিয়ান ইজ সাউথ ইস্ট এশিয়া, কিন্তু বাংলাদেশ সাউথ ইস্ট এশিয়াতে না। আচ্ছা, ঠিক আছে, এক। সো দ্যাট বি দেয়ার। আর এমনিও বিকজ কনসেনসাসের বেলায় সমস্যা আছে, সো উই ডিড নট টু বিকাম মেম্বার। আমরা যে প্রেফারেন্সিয়াল একটা ব্লকের সাথে আমাদের কি দরকার? উই নিড ট্রেড, তাই না? আমরা তাদের সাথে ট্রেড করতে চাই, আমরা তাদের সাথে ইকোনমিক কোঅপারেশন করতে চাই, টেকনোলজিক্যাল কোঅপারেশন চাই, তাই না? তাদের যে নোহাও আছে সেই নোহাও নিতে চাই, অবশ্যই। ঠিক আছে না? সো দেখো একটা জিনিস, হোয়াট ভিয়েতনাম হ্যাজ ডান, ভিয়েতনাম হ্যাড কমিউনিস্ট বা সোশ্যালিস্ট ইকোনমি, দে ফেইল্ড। তারপর প্রবাবলি ইন আমার ঠিক ইয়ারটা মনে নাই, 96 বা কোনো এক সময় এসে দে ডিসাইডেড টু সুইচ ওভার টু ক্যাপিটালিস্টিক ইকোনমি, মার্কেট ইকোনমির দিকে। এবং ইটস ওয়ার্কড আউট সো ওয়েল ফর দেমসেলভস। সো তারা কিন্তু ওই যে জিনিসের কারণটা হলো যে করাপশন ডিড নট
cripple their economy. বাংলাদেশে এবারে যেটা হয়েছে, if you take out corruption from Bangladesh, এটাকে যদি নিচে নামায়, if you can bring it to the control এর ভিতরে, the corruption free করতে পারবো না, but under control যে আসে, বাংলাদেশ economy will go much higher. অবশ্যই স্যার, উই হ্যাভ দ্য পোটেনশিয়াল, তো- উই হ্যাভ দ্য রিসোর্সেস, এবং সবচেয়ে বড় কথা স্যার, আমাদের ইন্টেন্টটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই। Just imagine, এই এই ইস্ট যেটা বাংলাদেশ এখন, which used to be East Pakistan, it was always a food deficit area, ঠিক আছে? সেখান থেকে ইউ হ্যাভ অলমোস্ট, মানে কখনো আমরা ফুড সেলফ সাফিসিয়েন্ট, কখনো হয়তো সামান্য ইম্পোর্ট করতে হয়। পপুলেশন ওয়াইজ ফ্রম 7 crore in 71, we are now almost 2.5 times, 3 times এর কাছাকাছি, তাই না? 17-18 কোটি, 20 কোটি বলতে পারো। We've been able to feed them. It is a miracle. অবশ্যই। ঠিক আছে? If you look at the per capita income, if you look at the GDP from 72 বা onward, সেখান থেকে নিয়ে এখন পর্যন্ত আসছি আমরা, it's very good achievement, তাই না? কম, you should not be worried. As long as you keep on moving, speed এক থাকবে না। 7%, 7.5% পর্যন্ত গিয়েছিল GDP growth. It has come down, it can come up again. But then as it grows, এটা automatically slow হবে। অবশ্যই। বাট যেটা বললাম, হোয়াট হ্যাপেন্স ইজ, আমাদের এই যে সাইফন আউট হয়ে যায়, দ্যাট স্পয়েলস কিলস, আমাদের টাকাটা বের হয়ে যায়, আমাদের যে লুটপাট করে করাপশনটা হয়, ইফ ইউ ক্যান রিডিউস দ্যাট করাপশন, ইউ উইল গোয়িং টু এ ভেরি গুড ইকোনমি। অবশ্যই স্যার। এবং আপনি যেহেতু ইস্ট টিমোরের কথা বলেছিলেন এবং বাংলাদেশের আসিয়ান জয়েন করা, আপনি তো অলরেডি নেগেট করে দিলেন যে আমাদের হয়তো দরকার নেই, আমরা তাদের সাথে মানে কেস টু কেস হিসাবে ডিল করি, কেস টু কেস হিসেবে। Case to case. এবং এমনও তো ছিল যে স্যার, বাংলাদেশ একটা অবজারভার স্টেট হিসেবে তার পজিশন ধরে রাখতে পারে। হ্যাঁ, কিন্তু স্যার আপনি মেম্বারশিপের এগেনস্টে বলছেন, যেহেতু এটা সাউথ ইস্ট এশিয়ান একটা অর্গানাইজেশন, এই জন্য। কিন্তু স্যার তাদের তো আবার স্ট্যান্ডার্ডও অনেক হাই, ক্যাপাসিটি বিল্ডিং, যেমন অনেক কিছু। ইস্ট টিমোর 2011-তে প্রথমবার তারা আবেদন করে, 2025-এ এসে তারা অ্যাক্সেস 14 বছর লাগছে। তো ওই স্ট্যান্ডার্ড যেতে তো আমাদের অনেক সময় লাগবে। আচ্ছা তো ওই দরকার তো নাই, আচ্ছা। মানে তোমার মেম্বার হতে হবে তা নয়, জি। ঠিক আছে? ইউ উইল অলওয়েজ গেট অবজার্ভার স্ট্যাটাস পেয়ে যাবো আমরা, ঠিক আছে? কিন্তু স্যার ওই যে স্ট্যান্ডার্ড গুলো, এগুলো কি আমাদের জন্য ভালো হতো না স্যার, যদি আমরা at least maintain করার চেষ্টা to করতাম? achieve that standard, not to be part of ASEAN. আচ্ছা You should be able to do it yourself. নিজের যদি সেই, যেটাকে একটা উর্দুতে এক শব্দ আছে, গায়রাত, ইউ হ্যাভ দ্যাট, যে আমাকে হতে হবে, হতেই হবে। উইল টু বিকাম, ক্যান বিকাম। আমি একটা উদাহরণ দিই তোমাকে, এই যে লাইফস্টাইল ইন ঢাকা, 6 মাসে একটা চেঞ্জ আছে না ট্রাফিক সিস্টেমে। দি প্রাইম মিনিস্টার ইজ রোমিং অ্যাবাউট উইদাউট হুইসেল, তাই না? সেদিন একটা দেখলাম, এক জায়গায় আমি ইউটিউবে না কোথাও একটা ইন্টারভিউ দেখলাম, এক সিএনজিওয়ালা বলতেছে যে অন্তত একটা শান্তি পাইছি, যে ঘন্টা পর ঘন্টা বসে থাকতে হয় না, যে প্রাইম মিনিস্টার যাবে, মিনিস্টার যাবে, আমার রাস্তা বন্ধ, ঘুমায় গেলাম আমি সে বলতেছে, একদিন আমি ওই মতিটা করতে গিয়ে সে ওই প্রাইম মিনিস্টারের গাড়ির সাথে সাথে আসছে। আচ্ছা বলে আমি খেয়াল করি নাই যে আমি যার পাশ দিয়ে চালাই যাচ্ছিলাম সেটা prime minister ছিল। প্রাইম মিনিস্টার বলা ছিল। আচ্ছা, উই আর মুভিং টুয়ার্ডস প্রগ্রেস স্যার। সো দ্যাট ইজ এ গুড ইন্ডিকেশন, তাই না? এটা কিছু মানে ইচ্ছা করলে ইউ নিড টু ডু কালটিভেট দ্যাট। এটা আমি জানি না কতদূর পারবে ইচ্ছা, মানে এটা কথা হলো যে, প্রথম কথা যে আমাদের একটা বেসিক চেঞ্জ লাগবে ইন আওয়ার বিহেভিয়ার, ইন আওয়ার অ্যাটিটিউড, অবশ্যই, যেটা আমাদের ভিতরে নাই, এবং সেটা আনতে হবে। বাংলাদেশ থেকে তো এখন একটা ফরেন পলিসি অ্যাপ্রোচ বলতে পারি, বা আমাদের একটা ইকোনমিক অ্যাম্বিশনের ক্ষেত্রেও বলতে পারি। আমরা 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন ইকোনমিতে আমরা পদার্পিত করতে চাই আমাদের দেশকে। এখন এদিক দিয়ে ফরেন পলিসির এলিমেন্টটা বললাম, কারণ আমি তো আইসোলেশনে $1 ট্রিলিয়নের ইকোনমি হতে পারবো না। আমার ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, আমার নতুন নতুন মার্কেটে ট্যাপ ইন করতে হবে, এবং আমার গ্লোবালাইজেশনের যে কনসেপ্ট আছে সেটাকে আমার পুঁজি করতেই হবে, আদারওয়াইজ ইটস নট পসিবল। আমি $460 বিলিয়ন ইকোনমি থেকে এখন $510 বিলিয়ন ইকোনমিতে আসতে পেরেছি, উইচ ইজ এ গ্রেট ডিল ফর মাই কান্ট্রি। তো আপনার কি মনে হয় স্যার, আমাদের যে এখন এই সাউথ ইস্ট এশিয়ান যে দেশগুলো রয়েছে, তাদের সাথে যে আমাদের সম্পর্কের একটু উন্নতির দিকে যাচ্ছে, বা তাদের সাথে ইন্টিগ্রেশন,
আমরা বাড়াতে যাচ্ছি, সেই ক্ষেত্রে কি বাংলাদেশের এই $1 ট্রিলিয়ন ড্রিমটা এটা আরো সহজ হয়ে যাবে? আমি মানে আই মাস্ট অ্যাপ্রিসিয়েট আমাদের প্রাইম মিনিস্টারকে যে উনি সাহস করে বলেছে 1 ট্রিলিয়ন, বাট ইটস এ ভেরি হিউজ জাম্প। Of course. যে ইউনিট এখন থেকে যদি 1 ট্রিলিয়ন যেতে হয়, আই থিঙ্ক অ্যাবাউট 9%-এর উপরে, প্রায় 10% গ্রোথ রেট করতে হবে। জি। ইউ নিড টু হ্যাভ গ্রোথ রেট অফ অলমোস্ট ডাবল ডিজিটের দরকার। জি। সেটা সম্ভব কিনা জানি না, বাট অসম্ভব বলে কোনো কিছু নাই, চেষ্টা করলে হতে পারে। উই ক্যান ট্রাই, বাট দেন এই যে একটা ড্রিম করা তো ভালো। আনলেস ইউ হ্যাভ এ ড্রিম, তোমার যদি একটু আশা না থাকে, তোমার যদি উচ্চাকাঙ্ক্ষা না থাকে, তাই তো যেতে পারে, একটা আকাঙ্ক্ষা লাগবে, তো একটু টার্গেটটা করতে হবে। ফাইন, আমরা যদি 1 ট্রিলিয়ন না গেলাম, আমি 700-800 বিলিয়নে যেতে পারি, ওয়াই নট? Why not? Of course. আরেকটা জিনিস হলো কি, দেখো মানে মানে কতটুকু স্কোপ আছে আমাদের। উই হ্যাভ দি স্কোপ, আমাদের ক্যাপাসিটি আছে। দেখো, যখন 2024 অগাস্টে তোমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কত ছিল? স্যার এটা আমার একটু দেখে বলতে হবে, তবে ইট ইজ লেস দেন 20 less billion. than 20 billion. আমি এক জায়গায় পেয়েছিলাম 18.9 billion আমি এক জায়গায় ইট has fallen down to about 13-14 বিকজ এসইউ পেমেন্ট দিয়ে যায়, এশিয়ান ক্লিয়ারিং হাউস Clearing house. হবে। এখন সেটা ইট ইজ ক্রস 30 billion ক্রস করেছে, এটা বোধহয় 34-35 এর কাছাকাছি যাচ্ছে। এবং পিপলস কনফিডেন্স বেড়েছে, আমাদের রেমিটেন্স ফ্লো কিন্তু আনপ্রেসিডেন্টেড লেভেলে বাড়ছে। এটা বাড়ছে দুটো কারণ, এটা কমে যাবে আবার বিকজ অফ দি ওয়ার, একটু ফল করবে। বাট ফল করলেও একটা জিনিস কি, বিকজ অফ দি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে যেটা গভর্নমেন্ট, যার ফলে নাকি হুন্ডির বদলে ডাইরেক্ট Direct. প্রসেসে আসছে, দ্যাট হ্যাজ হেল্পড আস। সেকেন্ডলি যেটা হলো, আমাদের সবচেয়ে বড় জিনিস হলো আমরা কিন্তু উই আর গেটিং বগড ডাউন ইনটু ওয়ান ট্র্যাক। উই আর গেটিং ফুলি ডিপেন্ডেন্ট অন গার্মেন্টস অ্যান্ড রেমিটেন্স, এটাতে বেরিয়ে আসছে আমাদের। এবং এই ডাইভার্সিফিকেশন কি আসিয়ানের কান্ট্রিগুলো আমাদের সাহায্য করতে পারে? করবে, ওয়াই নট? অলরেডি তো স্যার মালয়েশিয়ার সাথে আমাদের একটা দেখো, ইফ ইউ লুক এট ভিয়েতনাম, Samsung alone has invested I think $20 billion. Samsung একাই। তো এরকম যদি একটা দুটো পেতে পারো, এই যে চাইনিজদেরকে নিয়ে আসছে এখন, আই মাস্ট অ্যাপ্রিসিয়েট মানে দি গভর্নমেন্ট যে পদক্ষেপটা নিয়েছে, যে চাইনিজের সাথে যেটা 3টা হতে যাচ্ছে, কি নাম বলে তোমার এপিসোড হতে যাচ্ছে, দিস উইল বি বিগ বুস্ট, দে ক্যান হেল্প আস। Because Chinese are very serious people, ঠিক আছে? And they're the only country in the world who have cash money is China. Of course. ঠিক আছে? এবং they believe in numbers, sir. Okay. They believe in business. কে আসতো পাওয়ারে, কে সেটা না, তাদের কথা হলো যে আমরা ব্যবসা করতে বলে we are happy. ঠিক আছে? So they can be, if you are with them, if you're with them, that means you will be able to attract their investment. বাকি যেটা আছে, যেমন বিভিন্ন তোমার এই যে মাল্টিন্যাশনাল যারা আছে, সাউথ কোরিয়া ক্যান হেল্প, জাপান ক্যান হেল্প, মালয়েশিয়া যেটা আসতেছে, সিঙ্গাপুর ক্যান অলসো হেল্প। সো এদের সাথে তুমি যদি কথা হলো যে গভর্নমেন্ট হ্যাজ টু এনশিওর সার্টেন থিংস, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, অবশ্যই এই দুটো যদি থাকে, দের বি নো প্রবলেম। অবশ্যই স্যার। গ্রোথ বাড়তে দেখো যে বাংলাদেশের মতো এরকম কন্টিনেন্টাল অ্যাটমসফিয়ার পাবে না, চিপ লেবার পাবে না। সো কাছে এখনো কিন্তু ইফ ইউ কম্পেয়ার ইট, বাংলাদেশ কিন্তু এখনো বলতে গেলে স্বর্গের রাজ্য। তুমি যত অল্পতে এখানে ঠিক সার্ভাইভ করতে পারবে, কাজ করতে পারবে, এটা অন্য জায়গায় পারবে না। না, মানে পৃথিবীর খুব কম দেশই আছে যে জাস্ট তুমি বীজ ফেলে গেলে সব হয়ে যাচ্ছে। এটা আসলে আমাদের জন্য একটা মেরিটের জায়গা। বাংলাদেশ কিন্তু সত্যি মানে বলতে গেলে আল্লাহর অনেক রহমত আছে। অবশ্যই অবশ্যই স্যার। এবং আরেকটা জিনিস কি, ইটস নট ফর দ্য ফার্স্ট টাইম বাংলা মুঘল পিরিয়ডে যখন নাকি মুঘল ইকোনমি ওয়াজ ওয়ার্ল্ড নাম্বার 1, তখন বেঙ্গল ওয়াজ দি রিচেস্ট প্রভিন্স। Bengal was the capital, Dhaka was the commercial capital of Mughals. অবশ্যই ওই সময় ঢাকার পপুলেশন ছিল 1 লক্ষের উপরে। কাজে ইউ ক্যান ইমাজিন, কাজে সেটা ওইটা কি রিভাইভ করতে পারলে? অবশ্যই।
এবং আরেকটা জিনিস কি, আমাদের দেশের মানুষ কিন্তু দারুণ রেজিলিয়েন্ট। এই এত ঝড় ঝাপটা যাওয়ার পরে কিন্তু তারা আবার উঠে আসে। ইয়েস, হোয়াট ইউ নিড ইজ টু প্রোটেক্ট দেম। তাদেরকে ওই সুযোগটা দাও, তারা যেন তাদের যে মেহনত করতে যেটা ফলটা যেন তারা পায়। অবশ্যই অবশ্যই। এবং স্যার আমি আপনাকে একটা শেষের দিকে এসে একটা পোর্টেন্ট কোয়েশ্চেন করতে চাই। আপনি যেহেতু এসেছেন রোহিঙ্গা সম্পর্কে আপনাকে একটা হলে কোয়েশ্চেন আমার করতেই হবে। আর সেটি হচ্ছে এই যে আসিয়ানের যে দেশগুলো রয়েছে, অলরেডি মালয়েশিয়া থেকে খুব সম্ভবত একটা অ্যাপ্রোচ আমরা দেখতে পাচ্ছি যে রোহিঙ্গার রিপ্যাট্রিয়েশন প্রসেসে তারা একটা সায় দিয়েছে। এবং কিছুদিন আগে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড আমি পড়ছিলাম, আমি খুবই ব্রিফলি আপনাকে বলি, সেটি বলা হচ্ছিল বাংলাদেশ I think was not part of the part of the discussion, but তারা রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন নিয়ে সাউথ ইস্ট এশিয়া একটা এবং খুব সম্ভবত চাইনিজ ইনক্লুশনও সেখানে থাকতে পারে, তো রোহিঙ্গাদেরকে রিপ্যাট্রিয়েশনের একটা প্রসেসের কথা বলা হচ্ছিল। আপনার কি মনে হয় আসিয়ানের দেশগুলোর সহায়তা নিয়ে বাংলাদেশ যতটা সম্ভব এই রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের দিকে বা প্রত্যাবাসনের দিকে কি বাংলাদেশ সফল কোনো ফলাফল পেতে পারে? চায়নাকে তো স্যার লাগবেই, এখন আসিয়ানকে কি? তুমি বড় একটা এমন ক্রিটিক্যাল প্রশ্নে গেলে একটা জিনিস বলি তোমাকে। প্রথমত রোহিঙ্গা ক্রাইসিস যখন শুরু হয় তখন গভর্নমেন্ট যে স্টেপগুলো নিয়েছিল সেটা সবচেয়ে ড্যামেজিং হয়েছে। তখনকার অ্যাকশনগুলো জন্য এখন আমরা ভুগতেছি। যাই হোক, এখন যেটা প্রেজেন্ট গভর্নমেন্ট কতটি অ্যাকশন নিয়ে, যেমন একটা ন্যাশনাল কমিটি করেছে, অ্যান্ড দেয়ার বিন কমিটি হ্যাজ অলরেডি স্টার্টেড অ্যাক্টিং। তারা একটা এক্সপার্ট কমিটি ফর্ম চেষ্টা করছে। ইনসিডেন্টলি আই ওয়াজ অলসো কল্ড, আমরা কয়েকদিন আগে বসছিলাম বিভিন্ন ইস্যু নিয়ে। এটা কিন্তু এত সোজা না, খুবই কমপ্লিকেটেড ম্যাটার। আমি যদি বলো এটা আবার বসতে পারি একবার। অবশ্যই। আরেকটা জিনিস হলো কি, একটা নিউজ যেটা পেয়েছি সেটা হলো যে বাংলাদেশ থেকে 5 লক্ষ রোহিঙ্গাদের নাম দেওয়া হয়েছিল। তার ভিতর থেকে অ্যাপ্রক্সিমেটলি 2,70,000 বা 80,000 তারা অলরেডি অ্যাকসেপ্ট করেছে যে টেক দেম। যেটা মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার একটা কথা বলে 3 লক্ষের কথা, দ্যাট ইজ ট্রু। সো এই 3 লক্ষ এবং হিসাব করে যেটা বোঝা যাচ্ছে প্রবাবলি এই 10-12 লক্ষের ভিতরে 6 লক্ষের মতো প্রবাবলি তারা অ্যাকসেপ্ট করবে। ইভেন যে 6 লক্ষ যদি চলে যায়, উই ক্যান দেন টু স্টার্ট বার্গেনিং। আরেকটা জিনিস কি, তোমাকে কিন্তু ইন্টারাক্ট করতে হবে। তুমি তাদের সাথে কথাই বলবে না, তাহলে কেমনে হবে? অবশ্যই। আর জিনিসটা একদিনে ঘটে নাই, আমরা কোনো অ্যাকশন নেই নাই। এখন তাদের সাথে বসতে হবে, কথা বলতে হবে। অনেকগুলো গেম আছে, প্লেয়ার আছে। তোমাকে মিয়ানমারের গভর্নমেন্টের সাথে বসতে হবে। তুমি যাই বলো, ইলেকশন পছন্দ করো না পছন্দ করো, ওয়ার্ল্ড ইজ অ্যাকসেপ্টেড। যে নতুন যে প্রেসিডেন্ট হয়েছে মিনংলাই, সে ইন্ডিয়াতে গিয়েছে, চায়না গেছে, ASEANs have accepted, India has accepted. He is not bothered about Western world. If the Asian countries, India, China, ASEAN accept them, it is fine. It's fine. Russia তার সাথে আছে, so he is not bothered. এবং আমাদের এই ক্ষেত্রে পলিটিক্যাল প্র্যাগমেটিজমকে প্র্যাকটিস করতে হবে। So we have to be with them. আমরা ওই ওয়েস্টার্ন রেটরিক নিয়ে কিন্তু সার্ভাইভ করতে পারবো না। ওয়েস্ট ইজ নট কনসার্ন। তারা তো বলতেছে যে তোমরা এই 12 লক্ষকে অ্যাবজর্ভ করে নাও। জি স্যার। তুমি যেদিন এই 12 লক্ষকে অ্যাবজর্ভ করবে, ইন্ডিয়া থেকে আরো 1 কোটি মুসলমান পাঠায় পুশ করবে তারা। A grave possibility. They'll do it. এরাও তোমাদের লোক। No. So কাজে you cannot do that. And why should you accept it? রোহিঙ্গারা তো বলে যে তারা বাংলাদেশের। এবং স্যার এখানে আমি একটু ইন্টারজেক্ট করি, দ্য ডেইলি স্টারে আমি একটা এডিটোরিয়াল পড়েছিলাম, এটা মার্ক করছিল 2017 পর থেকে যে এতগুলো বছর হয়ে গেল, এখন তো প্রায় স্যার 15 লাখের মতো রোহিঙ্গা আমাদের দেশে রয়েছে, 1.5 মিলিয়ন। তো সেখানে বলা হচ্ছিল যে রোহিঙ্গারা আমাদের যে লোকাল ইকোনমি আছে তার একটা পার্ট অ্যান্ড পার্সেল ছিল সিন্স দ্য 1970s and 80s, এবং তাদেরকে একেবারে যে রিপ্যাট্রিয়েট করে মিয়ানমারে পাঠানো যাবে, যে প্রত্যাবাসন 100% সফল হবে, এটি একটু অবাস্তব এবং আমাদেরকে কিছু ক্ষেত্রে অ্যাবজর্ভ করে নিতে হবে, যেটা আমার কাছে স্লাইটলি কন্ট্রোভার্সিয়াল লেগেছিল। আমি তোমাকে একটা জিনিস বলি, 1970 যেটা হলো 100% রিপেটেশন হয়ে গেল। জি। 93 যেটা হলো তার 28,000 রয়ে গেছিল, 28-30,000 মতো, যাই হোক। তো একটা প্রপোজাল দিয়েছিল এক সময় যে এই 28-30,000কে তোমরা রেখে দাও, বাকি যারা আছে এদেরকে আমরা অ্যাবজর্ভ করে নেব।
ওটা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট ফলো করে নাই। এক আরেকটা 2009-10 থেকে কিন্তু একটা মুভমেন্ট চলছিল যে রোহিঙ্গাদেরকে আরো আগের থেকে। একটা বই আছে, ওনার নামও ডক্টর ইউনুস, চিটাগাং ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিল ইতিহাসের, হিস্ট্রি অফ আরাকান ওনার লেখা। ওই বইটাতে কিছু ঘটনা আছে যেটা ইন্ডিকেট করে যে এখন না, এটা sometime in early 80s they decided that এই মুসলিম যারা আছে রাখাইনে, তখন আরাকান বলতো, এদেরকে এখান থেকে বের করে দেওয়া হবে। আছে মেনি ফ্যাক্টরস ইন ইট, এটা নিয়ে পরে কথা বলতে হবে। অবশ্যই। তবে স্যার আপনাকে অনেক ধন্যবাদ এত ডিলাইটফুল একটা ডিসকাশনের জন্য। আশা করছি পরবর্তীতে যে মিয়ানমারের যে টপিকটা রয়েছে এটার উপর এবং ন্যাশনাল কমিটির বর্তমান তাদের এইমস অ্যান্ড অ্যাম্বিশনস কি, কোনটা কতটুকু ফিজিবল এবং প্র্যাকটিক্যাল হতে পারে, এই ব্যাপারগুলো আমরা একটু ডিসক্রিপটিভ করে ডিসকাস করব। আপনার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো সুপ্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই শোটি দেখার জন্য, আমাদেরকে সাপোর্ট করার জন্য এবং আমাদের ডিসকাশনে আমাদের সাথেই থাকার জন্য। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে, এবং আমাদের ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের এই ডিসকাশনগুলো কেমন লাগছে, পরবর্তীতে কেমন গেস্ট আপনারা দেখতে চান, এবং যদি ডিসকাশনগুলো আপনাদের কাছে অ্যাপিলিং লেগে থাকে আমরা আরো কিভাবে বেটার করতে পারবো আমাদের ডেলিভারি, সেটি আপনাদের থেকে জানতে চাই। আনটিল নেক্সট টাইম, থ্যাংক ইউ সো মাচ।